স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি অনিমেষ কর। প্রতি সপ্তাহে আশার বাংলাদেশে আমরা কথা বলি আশা জাগানিয়া কোনো সংবাদ নিয়ে, কিন্তু আজ এমন একটি পরিস্থিতিতে আমরা যখন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। এর আগে গত ৩ তারিখে তিনি মারা গেছেন দীর্ঘদিন অসুস্থ থাকবার পর। এই কারণে আজ আমরা আশার বাংলাদেশ শুরু করছি সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং তাকে নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। তিনি রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক ছাত্রনেতা। সুভাষ সিংহ রায়, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে কথা দিয়ে শুরু করলাম, সৈয়দ আশরাফুল ইসলামের প্রতি আমরা দেখেছি যে তিনি মারা যাবার পর থেকে এখন পর্যন্ত যারা রাজনৈতিকভাবে তার বিপক্ষ মতের ছিলেন তারাও কিন্তু তাকে নিয়ে একটি খারাপ কথাও কোথাও আমরা দেখতে পাইনি, এবং দলমত নির্বিশেষে সবাই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে। বাংলাদেশের এমন একজন রাজনীতিবিদকে স্মরণ করতে যে আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। টেলিভিশনের দর্শক যারা দেশের বাইরে দেখছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি একটা বিষয় আপনার সামনে উপস্থাপন করতে চাই। 1925 সালে 26শে জুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের মহাপ্রয়াণ হয়। তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কবিতা লিখেছিলেন তাকে উদ্দেশ্য করে, যে এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। আসলে সৈয়দ আশরাফ মৃত্যুহীন প্রাণ। এ কারণে বলছি যে তিনি দুর্গমগিরি কান্তার মরুপথ পাত দিয়েছেন, আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গিয়েছেন, এবং এই চলার পথে তিনি অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তার পরিবারের ওপরে যে নির্যাতন নেমে এসেছিল, তাদের অনেকগুলো ভাই বোন তারা কিন্তু এখন স্বমহিমায় প্রতিষ্ঠিত, কিন্তু কি দুঃখের যন্ত্রণার জীবন তারা পার করেছেন হয়তো অনেকে সেটা জানেন না। আপনি লক্ষ্য করে দেখবেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে এই সৈয়দ আশরাফকে তার পরিবারের সদস্যদেরকে হত্যা করবার জন্যে খুনি চক্ররা কিন্তু ওখানেও কিন্তু ওই সাম্প্রদায়িক গোষ্ঠীর সাথে যোগসাজশ করে তারা কিন্তু এই কাজটা করার চেষ্টা করেছিল। অনেক কষ্টের দিন গেছে তিনি 2 দিন 3 দিন না খেয়ে থেকেছিলেন, এমনও তাতে দিন গিয়েছে, কিন্তু কখনো তিনি মাথা নত করেননি। আপনি দেখবেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রিয়দর্শিনী শ্রীমতী ইন্দিরা গান্ধী একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, তার জীবনের শেষ সাক্ষাৎকার নিমাই সাধন বসুর কাছে। তাকে জিজ্ঞেস করেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, আপনার কাছে রাজনীতি শব্দের অর্থ কী? শ্রীমতী ইন্দিরা গান্ধী বলছেন, আমার কাছে রাজনীতি শব্দের অর্থই হচ্ছে জীবনকে প্রতি মুহূর্তে একটু একটু করে সুন্দর করা। সৈয়দ আশরাফকে আপনারা খুব কাছ থেকে দেখেছেন, আপনারা দেখেছেন যে খুব কম কথা বলতেন, কিন্তু বিনয়ী ছিলেন। সংস্কৃতে একটি কথা আছে যে বিদ্যা দদাতি বিনয়ং, বিদ্যা বিনয় দান করে। তিনি অসম্ভব একজন ভালো মানুষ ছিলেন। অসম্ভব শব্দ ব্যবহার করছি কারণে সচরাচর দেখা যায় না, এবং তিনি তার শত্রুপক্ষ তার কখনো বলতে পারবে না, তারা প্রতিপক্ষ কখনো বলতে পারবে না তিনি কখনো কাউকে সামান্যতম আঘাত দিয়েছেন। কারণ আমার রাজনীতিতে এই যে ভাষা এবং ভঙ্গির যে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু আমার নানান রকম। আমি নির্বাচনের আগে তার নির্বাচনের এলাকা কিশোরগঞ্জ সদরে, সেখানে গিয়েছিলাম। আমি বিএনপির এক নেতাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বিএনপির জেলার সাধারণ সম্পাদক কিশোরগঞ্জের। তাকে বলেছিলাম যে যেহেতু সৈয়দ আশরাফ অসুস্থ, আপনাদের জয়ের পথে এখন অনেকখানি কণ্টক মুক্ত। তিনি বলেছিলেন না, তারপরেও সৈয়দ আশরাফ সুস্থ হয়ে আসুক এটা তারা যান। কিশোরগঞ্জের মানুষ হিসেবে কিশোরগঞ্জের ওই মাপের একজন নেতাকে তারা কিন্তু প্রত্যেকে শ্রদ্ধা করেন। আপনারা বলি 1971 সালে মুক্তিযুদ্ধে কিন্তু 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মুক্তিযুদ্ধের পরবর্তীতে। কিন্তু কিশোরগঞ্জ কিন্তু হানাদার মুক্ত কিন্তু 16 ডিসেম্বরে হয়নি, 1 দিন 2 দিন অতিরিক্ত সময় লেগেছিল। তার মানে ওখানে একটা গোষ্ঠীর অবস্থান কিন্তু বাংলাদেশে ছিল। 73-এর সৈয়দ আশরাফের পিতা আমাদের সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম সরকারের, অনেকে এটা ভুল করে বলেন, এটা কিন্তু আপনি দেখছেন যে 11-র সময় সৈয়দ আশরাফুল ইসলাম প্রায় কিন্তু বক্তৃতায় বলতেন যে আমরা অনেকে বলি যে বিপ্লবী সরকার, মুজিবনগর সরকার, প্রবাসী সরকার, কোনোটাই ঠিক নয়। এটা হচ্ছে প্রথম সরকার। এই সরকারের একটি মুজিবনগরে তার শপথ অনুষ্ঠান হয়েছিল, এবং তার একটি 10ই এপ্রিল তার ঘোষণাপত্র হয়েছিল, 17 এপ্রিল তার শপথ হয়েছিল মুজিবনগরে। কিন্তু সেই সরকারটি হচ্ছে প্রথম সরকার,
যাক, এই আলোচনা না যেয়ে আমি আরেকটা বিষয় বলি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আন্তর্জাতিক যে তদন্ত কমিশন, সেই কমিশনের মূল উদ্যোক্তা ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা, দুই কন্যা, এবং তার সাথে ছিলেন সৈয়দ আশরাফ। আমি এখন স্মরণ করছি 1980 সালে 19 সেপ্টেম্বর লন্ডনে যে হাউস অফ কমন্সের পাশে একটা রেস্টুরেন্টে যে সভাটি হয়েছিল, সেই সভায় চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন এই তিনজনের উদ্যোগে যে সভাটি হয়েছিল, সেখানে স্যার টমাস উইলিয়াম। স্যার টমাস উইলিয়ামকে আমরা চিনি 1969 সালের যে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর পক্ষে যিনি আইনজীবী হিসেবে স্ব-উদ্যোগে এসেছিলেন বাংলাদেশে। নোবেল শান্তি বিজয়ী আইরিশ যে আইনজীবী, তিনি শন ম্যাকব্রাইড, তিনি এই তদন্ত কমিশনের সদস্য ছিলেন। এবং এই যে করতে যেয়ে তারা কিন্তু অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছেন, অনেক রকম ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রের জাল বিস্তার করেছে। আপনি দেখেন, আমার সৌভাগ্য হয়েছিল 11 যে সরকারটির সময়, যখন সৈয়দ আশরাফ আবার দেশে ফিরে আসলেন, তখন কিন্তু বিমানবন্দরে আমরা তিনজনের কথা আমার মনে পড়ছে। আজকের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, এবং সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল সাফায়েতুল ইসলাম, এবং কামরুল হাসান বারী, সাবেক ছাত্রনেতা, আওয়ামী লীগ নেতা। আমি অবাক বিস্ময়ে লক্ষ্য করেছি যে ওই সময়ে ওই বিমানবন্দরের ভিতরে যত কর্মকর্তা কর্মচারী ছিল, তার প্রতি তাদের সমীহটা কি, শ্রদ্ধার জায়গাটি কি। কেননা উনি এক সময় বিমান প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন 96 থেকে 2000 সরকারের সময়কালে। তার স্বাভাবিক কারণে তার প্রতি যে শ্রদ্ধাবোধ, এটা কিন্তু আমি আগে কখনো কারোর দেখিনি যে সাবেক মন্ত্রীদের নিয়ে মানুষের এরকম শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। কারণটা হচ্ছেন, তিনি সবসময় সত্যের পক্ষে ছিলেন, তিনি সততার প্রশ্নে তিনি ছিলেন অবিচল, এবং তিনি কখনো বিন্দুমাত্র আনুগত্যের প্রশ্নে কিন্তু এক বিন্দু সরে যাননি। আপনার মনে পড়বে 11 সময় এই আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং সৈয়দ আশরাফুল ইসলাম, এটা যেন আমরা ছোটোকালে যে পাঠ্যপুস্তকে পড়েছি, হেলারি এবং তেনজিনের মতন এই এভারেস্টের চূড়ায় ওঠার, একে অপরকে দড়ি দিয়ে বেঁধে উঠবার যে গল্পটি শুনেছি, আমার কাছে মনে হয়েছে তেমনই ছিল। এবং তিনি কি কঠিন সময়টা পার করেছেন, এবং তিনি কখনোই কাউকে আঘাত করে কথা বলেননি। আমাদের রাজনীতিতে একটা কথা প্রায় আমরা শুনি যে সৎ মানুষ, ভালো মানুষের রাজনীতি করার সুযোগ বোধহয় কমে গেছে। সারা পৃথিবীতেই কমেছে। কিন্তু সৈয়দ আশরাফ একটি আমাদের সামনের উদাহরণ যে দক্ষতা থাকলে, ন্যায়নিষ্ঠতা থাকলে, সততা থাকলে, রাজনীতির প্রতি তার যদি ওই কমিটমেন্টের জায়গাটি থাকে, সে নিজেকে বিকশিত করতে পারে। নতুন প্রজন্মের সামনে কিন্তু একটা বড় উদাহরণ কিন্তু সেটা। অতএব সৈয়দ আশরাফের সম্বন্ধে বলা যায়, আমাদের একজন প্রিয় শিক্ষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনারা হয়তো অনিমেষ কয়দিন পেয়েছেন জানি না, ডক্টর আবু হেনা মোস্তফা কামাল। আমরা পাইনি, আমরা যাওয়ার আগে তিনি বিশ্ববিদ্যালয় থেকে আপনার ডিপার্টমেন্টের শিক্ষক ছিলেন। তিনি ক্লাসে এসে বেশ মজা করে বলতেন, আবু হেনা বছরে বছরে জন্মায় না, যুগে যুগে জন্মায় না, শতাব্দী শতাব্দীতে জন্মায়। আমি কিন্তু এই আবু হেনা মোস্তফা কামালের এই বক্তব্যটি আমি এখানে কিন্তু প্রয়োগ করতে পারি। কেননা সৈয়দ আশরাফ এই যে আজকে আমাদের কাছ থেকে বিদায় নিলেন, এবং বেশ অসময়, এবং আপনি দেখেন তার যে অসুস্থতা অনেক দিন ধরে, আমাদের জানা ছিল ক্যান্সার রোগ তার জীবন প্রদীপ কেড়ে নিচ্ছে, একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। তার মৃত্যু সবার জন্য কিন্তু জানা ছিল, এক ধরনের প্রস্তুতিও ছিল। কিন্তু দেখেন, তার এই যে মৃতদেহটি যখন বাংলাদেশে আসলো, সকলের মধ্যে যে হাহাকার, দল মত নির্বিশেষে, চোখের পানি কেউ সম্বরণ করতে পারে নাই। এটাই হচ্ছে সৈয়দ আশরাফের তার জীবনের ধারাবাহিকতায় তিনি এই অর্জনটি করেছেন। এই প্রসঙ্গে একটু কথা বলি, তিনি অসুস্থ, তারপরেও কিন্তু তাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, তার প্রতি শ্রদ্ধা দেখেই মনে হয় এই কারণটি করেছে, এবং তার এলাকার জনগণও কিন্তু তাকে ভোট দিয়েছে। তিনি একদিনও মাঠে ছিলেন না। আমি যখন গিয়েছিলাম কিশোরগঞ্জে, তার এলাকার মানুষ বলেছে যে সুস্থ সৈয়দ আশরাফের চেয়ে অসুস্থ সৈয়দ আশরাফ তাদের কাছে অনেক বেশি শক্তিশালী, সেই কারণে তারা ভোট দিয়েছে। আমি একটু আপনার যেহেতু অতীত দিনের অনেক স্মৃতি তার সাথে আমার 2002 সালে এই 17 এপ্রিল উপলক্ষে আমার মেহেরপুরে যাওয়ার সৌভাগ্য ছিল তার সাথে। আমরা আর মাত্র 2-3 জন ছিলাম। যেতে 14 ঘন্টা 15 ঘন্টা রেখেছে, এবং আসতেও এরকম রেখেছে। পৃথিবীর তাবৎ রাজনীতি তার সাথে সে আমাদের সাথে আলাপ করেছে, এবং তিনি খুব দৃঢ়তার সাথে বলেছে যে সুভাষ, আপনি লিখে রাখেন, আজ থেকে 25 বছর পরে, 30 বছর পরে
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা হবে। সত্যি সত্যি সৈয়দ আশরাফ কিন্তু একটা অংশ দেখে গেছেন তার নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি আজকে বিশ্বে সমাদৃত হচ্ছেন। তিনি শুধু বাংলাদেশের নেত্রী নয়, তিনি যা আন্তর্জাতিক নেতৃত্বে পরিণত হয়েছেন, তিনি কিন্তু দেখে গেছেন। এবং তিনি অনেক আগে এটা বলেছেন, আজ থেকে কত বছর, 2002 সাল, আজ থেকে 16-17 বছর আগে তিনি এটা বলেছেন। আর তার বড় পার্টি যে তার পিতা সৈয়দ নজরুল ইসলাম যেমন বঙ্গবন্ধুর প্রশ্নে, তার রাজনীতির প্রশ্নে আপোষহীন ছিলেন, তিনি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। আমি আপনারা ছোট্ট একটা ঘটনা বলি। 1975 সালের নভেম্বর মাসের 1 তারিখে এই সৈয়দ আশরাফের পিতার সাথে সৈয়দ আশরাফের ছোট ভাই যে কেবল সেনাবাহিনীতে যোগ দিয়েছে, মেজর জেনারেল সাফায়েতুল ইসলাম, দেখা করতে গিয়েছিলেন মৃত্যুর 2 দিন আগে, মানে হত্যাকাণ্ডের 2 দিন আগে। সৈয়দ আশরাফের পিতা সৈয়দ নজরুল ইসলাম খুব শান্তভাবে তার সন্তানকে বলছেন যে তোমার মাকে ময়মনসিংহে পাঠিয়ে দাও। জিজ্ঞেস করছে, বাবা আমরা এখন কি করব? বলে আমাদের 4 জনকে নাম ধরে বলেছেন, তাজউদ্দিন আহমেদ, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী এবং আমাকে, এই 4 জনকে তারা হত্যা করবে 2-3 দিনের মধ্যে। দেখেন এই প্রশ্ন দাঁড়িয়ে তখন জিজ্ঞেস করলেন যে বাবা আপনি কি নিশ্চিত? বলে আমি নিশ্চিত। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে এই 4 জন কিন্তু আপোষ করেননি। আপনার নিশ্চয় মনে আছে 71 সালের মুক্তিযুদ্ধের সময় যখন খন্দকার মোস্তাকরা ষড়যন্ত্র করছে, এক পর্যায়ে তারা বলেছিল, খন্দকার মোস্তাকের সহযোগীরা খন্দকার মোস্তাক, যে বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর মুক্তি একসাথে আমরা পাবো না, একটা পেলে আরেকটাকে আমাকে ছাড়তে হবে। তখন এই 4 জন গর্জে উঠেছিলেন, বলেছিলেন আমরা বঙ্গবন্ধুর মুক্তিও চাই, বাংলাদেশের স্বাধীনতাও চাই। আপনি দেখেন এইরকম আপনার ঠিক মনে পড়বে 11-11 সময় 3রা নভেম্বরের যে বক্তৃতাটি সৈয়দ আশরাফ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দিয়েছিলেন, সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছিলেন যে আনুগত্যের প্রশ্নে 4 জাতীয় নেতা যেমন আপোষ করেনি, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেছেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে, আমরাও আনুগত্যের প্রশ্নে কোনো আপোষ করতে পারি না। আমরা মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারি, আমাদের বিরুদ্ধে অনেক রকম ষড়যন্ত্র হতে পারে, আমাদের বিরুদ্ধে অনেক অত্যাচার স্টিমুলার চলছে, তারপরেও আমরা শেখ হাসিনা প্রশ্নে, বঙ্গবন্ধু কন্যার প্রশ্নে আমরা এক বিন্দু ছাড় দেব না। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছি যে আওয়ামী লীগের বাঘা নেতারাও যখন সংস্কারপন্থী হয়ে শেখ হাসিনার বিপক্ষে কথা বলেছেন, তখন সৈয়দ আশরাফকে দেখেছি যে অবিচল তার পক্ষে থেকে দলকে কিভাবে নেতৃত্ব দিয়েছেন, কত বলিষ্ঠভাবে নেতৃত্ব এবং দিয়েছেন। আপনার মনে আছে সেই বর্ধিত সভার কথা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে, সে যেই বর্ধিত সভায় কিন্তু মানে মোড় ঘুরিয়ে দিল, সেই বর্ধিত সভায় সৈয়দ আশরাফের যে সূচনা বক্তব্য, সেই সূচনা বক্তব্যের পরবর্তীতে প্রতিটা জেলার নেতৃবৃন্দ বলেছিল শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো নির্বাচন, কোনো রাজনীতি বাংলাদেশের মাটিতে হবে না। তা এই যে তার যে দৃঢ়চেতা মনোভাব, ওই যে পূর্ণেন্দু পত্রিকার একটা বিখ্যাত কবিতা আছে যে আমাদের যাকে যাকে প্রয়োজন তারাই পালায়। আপনি দেখেন সৈয়দ আশরাফের আমাদের খুব প্রয়োজন ছিল, তিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, কিন্তু তিনি যে তার যে কর্মকাণ্ড রেখে গেছেন, তার যে জীবন আদর্শ রেখে গেছেন, নিশ্চয়ই আজকে তরুণ প্রজন্মকে পথ দেখাবে। সৈয়দ আশরাফের আরেকটা কথা আমার মনে পড়ে যে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের সব নেতাকে যদি এক পাল্লায় রাখা যায় এবং আরেক পাল্লায় যদি শেখ হাসিনার আঁচলটি রাখা যায়, শেখ হাসিনার ওই আঁচলের ওই পাল্লাটি ভারী হবে। এবং তিনি যে কথাটি প্রায়ই বলতেন, তার অসাধারণ একটি বক্তৃতা আপনি ভালো করে জানতেন, তিনি 11-12 মিনিটের বেশি বক্তৃতা কিন্তু কখনো দেননি। বাংলাদেশের 2 জন ব্যক্তির কথা আমি স্মরণ করি, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান আর সৈয়দ আশরাফুল ইসলাম, 2 জনই কখনো লম্বা বক্তৃতা দিতেন না, কিন্তু যা বলতেন তার মর্ম কথা প্রতিটা দর্শক, প্রতিটা শ্রোতা মর্মে ধারণ করতেন। এবং তিনি বারবার যে কথাটি বলেছেন, আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, এবং এই যে বাক্যটি সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ের যারা নিজেদেরকে নিপীড়িত মনে করে, নির্যাতিত মনে করে, বঞ্চিত মনে করে, তাদের কাছে কিন্তু আওয়ামী লীগের আলো হিসেবে থাকে। কাউন্সিল আমি তখন উপস্থিত ছিলাম যখন তিনি বক্তব্য দেন, আমরা সামনে যারা ছিলাম তাদের প্রত্যেকের গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে গিয়েছিল সেই সময়, এবং পিনপতব নীরবতায় কিন্তু আমরা শুনেছিলাম যেই ভাষণটি আমরা তার মৃত্যুর পরে কিন্তু সব জায়গায় দেখি। আশরাফুল ইসলামের জীবনের নানা স্মৃতিচারণ করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। সুভাষ দা, আমরা কথা বলছিলাম সৈয়দ আশরাফের বিভিন্ন
তার রাজনৈতিক জীবনে অনেক কিছু নিয়ে। মুক্তিযুদ্ধের সময় তিনি কিন্তু খুব কম বয়সী ছিলেন। সেই তরুণ সৈয়দ আশরাফ অথবা কিশোরোত্তীর্ণ সৈয়দ আশরাফকে আমরা দেখেছি যে তার কথা জেনারেল উবান, ভারতের জেনারেল উবান তিনি তার বইতেও কিন্তু লিখেছেন, সেই ছিপছিপে তরুণের কথা তিনি লিখেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির সন্তান। সেই অবস্থায় থেকেও কিন্তু তিনি স্টেনগান হাতে যুদ্ধ করেছেন এবং সেই রুটি খেয়ে হয়তো সারা দিনটি কাটিয়ে দিয়েছেন। একেবারে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। সেই কথাগুলো একটু যদি জানতে চাই। আপনাকে এর সঙ্গে একটা যোগ করি আপনার কথার সাথে। সৈয়দ নজরুল ইসলাম সাহেবের যতগুলো ছেলে ছিলেন প্রত্যেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সর্বকনিষ্ঠ সন্তান সে হাফ প্যান্ট পরে কিন্তু মুক্তিযুদ্ধে গিয়েছে এবং সবারই রণাঙ্গনে মুক্তিযুদ্ধ ছিলেন। এবং এটাই আমার মনে হয় রক্তের উত্তরাধিকারী, আদর্শের উত্তরাধিকারী হয়। সৈয়দ নজরুল ইসলাম সাহেব অসাধারণ একজন শিক্ষক ছিলেন এক সময়। তিনি যেখানে হাত দিয়েছেন সেখানে জনপ্রিয়তা অর্জন করেছেন, যে পেশায় গিয়েছেন। পরবর্তীতে উকালতি জীবন বেছে নিয়েছেন, সেখানেও অসাধারণ তার জনপ্রিয়তা অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে তখন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পরে তিনি কিন্তু তার ময়মনসিংহে ফিরে গিয়েছেন এবং সেখান থেকে তিনি তার যে জনপ্রিয়তা অর্জন করেছেন মানুষকে ভালোবেসে। এবং ৭১ মুক্তিযুদ্ধ প্রসঙ্গ আপনি যখন আনলেনই, তার সাথে কিছু সময় কাজ করবার সৌভাগ্য হয়েছিল আজকের নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর প্রাণগোপাল দত্ত। তিনি যেহেতু ইংরেজি খুব ভালো জানতেন, সৈয়দ নজরুল ইসলাম অসাধারণ তার, আপনি দেখবেন মুক্তিযুদ্ধের সময়কে তার যে বক্তৃতা এবং তার যে ভিডিও ক্লিপগুলো যদি দেখেন, তার কি অসাধারণ তার উচ্চারণ, তার এবং তার যে ইংরেজি শব্দের গাঁথনি। এবং তার সাথে একান্ত সচিবে কাজ করতেন এসএসসিতে যিনি ডক্টর প্রাণগোপাল দত্ত ইংরেজিতে লেটার পেয়েছিলেন। তিনি যখনই কোনো কথা বলতেন, নোট যখন নিতেন, তখন প্রাণগোপাল দত্ত অপেক্ষা করতেন কখন তিনি ফ্রেশ রুমে যাবেন। তখনই তারা ডিকশনারি উল্টায় এমন এমন কঠিন কঠিন শব্দ ইংরেজি ব্যবহার করতেন, তখন তারা মিলিয়ে দেখতেন। আপনি দেখেন সৈয়দ আশরাফ বাংলাদেশের মনে হয় দুই কি একজনের মধ্যে মানুষ হবে যে উইলিয়াম শেক্সপিয়ার তার মুখস্থ ছিল। তিনি সকালবেলা তিনি যখন শেক্সপিয়ারের কবিতা পাঠ করতেন এবং মনে হতো যেন সেই সব উচ্চারিত শব্দগুলো, প্রতিটা শব্দ তার হৃদয়ের ভিতর থেকে উঠে আসছে। অসাধারণ দক্ষ ছিলেন এবং তিনি আমাদেরকে প্রায় বলতেন যে আমাদের যতটুকু আমাদের তার সঙ্গে মিশার সৌভাগ্য হয়েছে যে বিদ্যা দদাতি বিনয়ং, বিদ্যা বিনয় দান করে। আপনি দেখেন সৈয়দ আশরাফুল ইসলামের কথা আমরা মনে করতে পারি ৫ই মে মতিঝিল শাপলা চত্বরে যে হেফাজতে ইসলামের যে কর্মকাণ্ড, তখন তার যে বক্তৃতা আপনি যদি ভিডিও ক্লিপে আজকে যদি বের করেন, এই যে সন্ধ্যায় বিকালে তিনি যেই কথাগুলি বললেন এবং যত বলিষ্ঠতার সাথে বললেন, মনে হচ্ছিল যে একেবারেই তার যেন অগ্নিমূর্তি ধারণ করেছেন সৈয়দ আশরাফ। এবং দেখেন যে তিনি যেন ওই যে আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু হেলে অস্ত্র হাতে ধরতে জানি। আপনি দেখেন তিনি একেবারে খুব দীপ্ত কণ্ঠে বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যাবে এগিয়ে যাচ্ছে, কেউ লণ্ডভণ্ড করতে পারবে না, আপনারা রাতের মধ্যেই আপনাদের এখান থেকে চলে যেতে হবে। ঠিক ঠিক তাই ঘটলো। এবং তিনি এই যে রাজনীতির সূক্ষ্ম যে ব্যাপারগুলো তিনি কিন্তু খুব সহজে ধরতে পারতেন, কথা কম বলতেন। আমি একটু আগে বলেছি তার প্রতিটা শব্দ ছিল একেবারে সেই জায়গার থেকে উত্থিত, হৃদয় থেকে উত্থিত। এবং আপনি যেটা বললেন যে কথা কম বলতো, তিনি মিডিয়ার সামনে খুব সহজে আসতে চাইতেন। আমরা তার অনেকবার যখন ইন্টারভিউ নিতে যেতাম তিনি আমাদেরকে অনেক সময় অ্যাভয়েড করতেন, কিন্তু যখন প্রয়োজন তখন কিন্তু তিনি সামনে এসে তার কথাটা তিনি আমি তো একটা উদাহরণ দিলাম আপনাদের চোখের সামনে এই উদাহরণটা। এবং সৈয়দ আশরাফ কিন্তু কখনোই দুর্যোগের সময় এক বিন্দু সরে যাননি কখনো। এবং বঙ্গবন্ধু কন্যার প্রশ্নে তিনি সব সময় ছিলেন আপোষহীন। তিনি সব সময় তার পিতা যেমন বঙ্গবন্ধুর সাথে তাদের যে রসায়নটা ছিল, আনুগত্যের যে রসায়ন, সেই রসায়ন প্রস্তুত তিনি কিন্তু ৩রা নভেম্বর ১১টার সময় আপনি যদি তার ভিডিও ক্লিপটি বের করেন, নিশ্চয়ই আমাদের টেলিভিশনগুলোতে আছে, তার বক্তৃতার অংশটুকু প্রত্যেকটি পত্রিকায় নিশ্চয়ই আছে, আমি অন্তত দেখেছি। এবং দলের মধ্য থেকে যাতে আরো নেতা আরো নেতৃত্ব তৈরি হয় সেই চেষ্টাও কিন্তু তিনি করেছেন সবসময় করতেন। তাকে আমরা অনেক সময় বলতাম যে আপনি এত কম আসেন কেন মিডিয়ার সামনে, অথবা আপনি কথা বলতে কেন চান না, তিনি বলতেন যে আমার দলের আরো ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক তৈরি করে রেখেছি আমরা, আপনারা তাদের সাথে কথা বলেন। আমরা বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সম্পাদক করেছি। হ্যাঁ, অতএব যখন কেউ বলতেন যে আপনি পার্টি অফিসে কম সময় দেন কেন,
বলে আমার কাছ থেকে মৌলভীবাজারের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যখন আসবে, তার তো বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রয়েছে, তার জেলার সভাপতি সাধারণ সম্পাদক রয়েছে, অতএব আমার কাছে আসার তার কোনো প্রয়োজন নাই। এবং আপনি দেখেন বিলেতে তিনি রাজনীতিতে সফল হয়েছিলেন এবং তিনি লেবার পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, এবং যারা যারা পরবর্তীতে গুরুত্বপূর্ণ মন্ত্রণার দায়িত্ব পেয়েছিলেন অনেকেই, প্রায় সকলেই তার অধীনে লেবার পার্টির সদস্য ছিলেন। এবং 96-তে তিনি যখন দেশে ফিরে আসলেন, যদি জননেত্রী শেখ হাসিনা তাকে দেশে নিয়ে না আসতেন, তিনি লেবার পার্টি থেকে এমপি হতেন এবং আপনি খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণার দায়িত্ব পেতেন। আপনি যখন বললেন এই প্রসঙ্গটি, তিনি যখন 96 সালে নির্বাচনে করতে গেলেন, মাত্র 11 দিন আগে গিয়েছেন। আমি বললাম ওই সিটটি কিন্তু 1971 সালের মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে 73-এ সৈয়দ আশরাফের পিতা সৈয়দ নজরুল ইসলাম জয়লাভ করেছিলেন। উপনির্বাচনে ছেড়ে দেওয়া সিটে তিনি কিন্তু আওয়ামী লীগের প্রার্থী পরাজিত হয়েছিলেন। এমন একটি সিট, সেই সিটে তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন, অথচ 11 দিন আগে মাত্র গেলেন। 15 থেকে 20,000 পোস্টার নিয়ে গেলেন এবং মাত্র 60,000 টাকা তার নির্বাচনী খরচ। মানে অসাধারণ। আমি বলবো যে রাজনীতির এক নির্মোহ দার্শনিক, রাজনীতির এক ঋষি পুরুষ। আমাদের হয়তো সেই আপনার শিক্ষকের কথাই সঠিক যে বছরে বছরে জন্মায় না, যুগে যুগে জন্মায় না, শতাব্দীতে শতাব্দীতে হয়তো একজন জন্মগ্রহণ করতে পারে। সৈয়দ আশরাফের কথা যদি বলি, যে মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে তার বিরুদ্ধে কিন্তু নানা ধরনের অভিযোগ এসেছে, তিনি মন্ত্রণালয়ে যেতেন না। আমি এই বিষয়ে কথা বলেছিলাম মন্ত্রিপরিষদের সাবেক সচিবের সঙ্গে। তিনি বলেছিলেন যে মন্ত্রী যখন যেখানে থাকেন সেটি তার কর্মস্থল, তার বাড়িতে মন্ত্রণালয়ের পুরো কর্মকাণ্ড করবার জন্য অবস্থা আছে। মন্ত্রণালয় একটি ফাইলও তার কখনোই তার সাইনের জন্য কোনো কাজ পড়ে থাকতো না। প্রতিদিন মন্ত্রণালয় থেকে লোক যে তার বাড়িতে যে সাইন করে নিয়ে আসতো। আপনাকে আমার অভিজ্ঞতার কথা আরেকটু বলি, তারপর আপনার মন্তব্য শুনে শেষ করবো এই আলোচনা। তিনি যখন স্থানীয় সরকার মন্ত্রী থেকে তিনি যখন ওইখান থেকে চলে যান, অর্থাৎ দপ্তরবিহীন মন্ত্রী হয়ে যান, তখন আমি ওই দিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়েছিলাম, যে দেখেছি যে ওয়েটিং রুমটি ছিল, যেখানে এসে গেস্টরা এসে বসতেন, সেই রুমটি ছিল অত্যন্ত জঞ্জালে পরিপূর্ণ, সেটি পরিষ্কার করা হচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম এই অবস্থা কেন? তারা বলেছিলেন যে এইখানে মন্ত্রণালয়ে এসে কেউ তদবির করে এইরকম কাউকে সৈয়দ আশরাফ পছন্দ করতে না, এই কারণে তদবিরবাজদের এখানে কোনো ভিড় ছিল না। এই রুমটি এতদিন অকেজো হয়ে পড়েছিল, এই কারণে এখন আবার ঠিকঠাক করছি, কারণ নতুন মন্ত্রী আসবে, তিনি তো আর সবাই তো একরকম হয় না। সৈয়দ আশরাফ অনন্য সাধারণ উদাহরণ। সৈয়দ আশরাফের নিয়ে কথা বলতে গেলে আমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। তিনি মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন। সৎ, দক্ষ, নিষ্ঠাবান রাজনীতির একটা অনন্য সাধারণ উদাহরণ হিসেবে থাকবে। তার এই চলে যাওয়া, তার এই মহাপ্রয়াণে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, সবচেয়ে বেশি দুঃখ পেয়েছেন, এবং তিনি সবসময় স্মরণ করবেন আজকের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জোর করে সৈয়দ আশরাফকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন, এবং সৈয়দ আশরাফ একটু বললাম, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের প্রসঙ্গে তিনি কিন্তু লন্ডনে যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকা অতুলনীয়। এবং আপনার মনে আছে ডক্টর কামাল হোসেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি তখন দেশের বাইরে অবস্থান করছেন। এই লন্ডনেই ডক্টর কামাল হোসেনের সাথে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার দেখা হয়েছিল একটি মিষ্টির দোকানে। সেখানে কিন্তু অনুরোধ করেছিলেন শেখ রেহানা, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা, যে আপনি বঙ্গবন্ধুর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সারা পৃথিবীতে একটা বিবৃতি পাঠান যে যেন তার হত্যার বিচারের দাবিতে সকলে সোচ্চার হয়। ডক্টর কামাল হোসেনকে আর পরে পাওয়া যায়নি, কিন্তু সৈয়দ আশরাফ সবসময় কিন্তু এই প্রশ্নে আপোষহীন ছিলেন, সবসময় লড়া করেছেন, তিনি কখনো পিছনে ফিরে তাকাননি। এবং আমরা এই রাজনীতির এই সময় দেখি যে যখন রাজনীতিবিদরা একবার মন্ত্রী হলে তার সম্পদের পরিমাণ দ্বিগুণ হয়ে যায়, তখন সৈয়দ আশরাফ পরপর 3বার মন্ত্রী এবং 22 বছর ধরে সংসদ সদস্য, কিন্তু এই নির্বাচনের হলফনামায় দেখেছি যে তার সম্পদ কিন্তু মন্ত্রী হওয়ার আগে যা ছিল মন্ত্রী হবার পরে কমেছে। আমি তো বললাম অনন্য সাধারণ উদাহরণ। তো এইরকম আমরা রাজনীতি নিয়ে তরুণ প্রজন্ম যখন রাজনীতি বিমুখ, তখন সৈয়দ আশরাফ আমাদের সামনে আসলে উদাহরণ। এইরকম মানুষ রাজনীতিতে আসবার জন্য অনেক অনুপ্রেরণা যোগায়, এবং আওয়ামী লীগের আমরা কয়েকজন তরুণ নেতাকে চিনি যারা সৈয়দ আশরাফের অনুসারী। আমরাই চাইবো যে রাজনীতি, এবং 1,23 লক্ষ যে নতুন ভোটার এবার 30 ডিসেম্বর ভোট দিয়েছে, আমার ধারণা নতুন প্রজন্মের কাছে সৈয়দ আশরাফ অনুপ্রেরণার উৎস হয়ে চলবে।
সুভাষ সিংহরে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে জানাচ্ছি এর ধন্যবাদ। সঙ্গে। আমরা এখন কথা বলবো একটি স্কুল নিয়ে, যেখানে সেই স্কুলের প্রাক্তন ছাত্ররা সেই স্কুলের জন্য অনেক কিছু করছে। বছরখানেক আগেও শেরপুরের ডিজে হাই স্কুল ভবন ছিল জরাজীর্ণ অবস্থায়। ঝুঁকিপূর্ণ ভবনে চলছিল ক্লাস। সংস্কারের পর বদলেছে সে চেহারা। স্কুলের সাবেক ছাত্র যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর মোল্লা ফজলুল হক দেশে ফেরার পর স্কুলটি দুরবস্থা দেখে সংস্কারের সিদ্ধান্ত নেন। তার প্রচেষ্টায় সঙ্গী হন আরও কয়েকজন প্রবাসী। প্রায় ২,৪০০ বর্গফুটের স্কুল ভবনটি পাঠদানের উপযোগী করতে সময় লাগে প্রায় ১ বছর। উপরে যে নকশা প্লেট এগুলো সবই লাগে। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বগুড়ার শেরপুরের ডিজে স্কুল ভবন সংস্কারের মূল উদ্যোক্তা, ইউনিভার্সিটি অফ ইস্ট ভেনেজুয়েলার সাবেক অধ্যাপক ডক্টর মোল্লা ফজলুল হক। মোল্লা ফজলুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আপনারা যে উদ্যোগটি নিয়েছেন একটি ব্যতিক্রমী উদ্যোগ, এবং এটি কিন্তু যদি সারা বাংলাদেশে হয়, বাংলাদেশে যে স্কুলগুলি আছে সব স্কুলই কিন্তু আসলে আমূল বদলে যেতে পারে, কিন্তু প্রত্যেকটা স্কুলেরই এরকম কিন্তু প্রথিতযশা ছাত্র আছে অথবা সামর্থ্যবান ছাত্র আছে যাদের পক্ষে এটি করা সম্ভব। আপনার কিভাবে এই চিন্তাটি মাথায় এলো? থ্যাংক ইউ। না, আমি 1950 সালে আমার ফ্যামিলির সাথে আমরা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইছাপুর গ্রাম থেকে আমরা মাইগ্রেট করে এসেছিলাম। তখন অত্যন্ত ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা চলছিল ওয়েস্ট বেঙ্গলে। আমি আসি ওই স্কুলে। স্কুলটি আমার জন্য অতি প্রিয় ছিল। স্কুলে আমি যে একজন রিফিউজি এসেছি, তার জন্য আমার প্রতি কেউ নিচ করে আমাকে দেখেনি। আর ছিল স্কুলের টিচারগুলি অত্যন্ত ভালো ছিলেন তারা। আমি রিফিউজি, আমাদের পয়সা কড়ি ছিল না। আমার প্রাইভেট টিউশনের দরকার ছিল, কিন্তু ওটা পয়সার জন্য করতে পারিনি। টিচারদের বাসায় যেতাম আমি। কখনো কখনো ওনারা বলতেন একটু বসো, কখনো তখনই সাহায্য করে দিতেন। এই যে আমার জীবনের চলার পথ শুরু হয়েছিল ওই স্কুল থেকেই। তো স্কুলটির প্রতি আমার একটা সফট স্পট। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়েছিলেন ওই স্কুলে? আমি ওখানে 8 গ্রেডে ঢুকেছিলাম। তারপরে 10 গ্রেড সেই সময়তে ম্যাট্রিকুলেশন বলতো, পরীক্ষা দিয়ে আমি ওখান থেকে ঢাকায় চলে এসেছিলাম। তো আসার পর থেকে মনে হতো সবসময় স্কুলের কথা, কিন্তু চাপের মধ্যে ওটা আর করা হয়নি। ওখান থেকে এসে জগন্নাথ কলেজে পড়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। ঢাকা ইউনিভার্সিটির পরে চাকরি পেয়েছি জগন্নাথ কলেজে। তারপরে গেছি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছি, ময়মনসিংহ, যেটা এগ্রিকালচার ইউনিভার্সিটি বলে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, ওখানে গেছি। তারপরেতে ওখান থেকে আমি আপনার ইরাকের বসরা ইউনিভার্সিটিতে পড়িয়েছি। সেখান থেকে গিয়েছিলাম সাউথ আমেরিকার ভেনেজুয়েলার ইউনিভার্সিটি অফ দি ইস্ট, সেখানে। ওইখানে যাওয়ার পর আমার তখন মনে হয়েছে, আচ্ছা আমার ওই স্কুলটার কী অবস্থা আছে, বহু দূর এখান থেকে সাউথ আমেরিকা। তো আমি মনে হলো যে আচ্ছা দেখি কি করা যায়। আমি তখন ওখানে আমার ছোটো ভাইকে বললাম যে দেখে স্কুলের কী অবস্থা। সেটা 2007-এ আমাকে দেখে এসে বললো যে ভাই অবস্থা খুবই খারাপ, এটা করুণ অবস্থায় আছে, কিছু একটা করা দরকার। এই করব করে আর করা। এটা কত সালের কথা বলছেন আপনি? 2007-এ। 2007। তারপরে 2013-এ আমার মনে হলো এবার আমার যে কিছু করা দরকার, প্রায় 6 বছর পরে। তারপর তো আমি যখন আসলাম তখন স্কুলের বিল্ডিংটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল। কেন এরকম আমি যখন পড়েছিলাম তখন এরকমটি ছিল না। 150 বছর আগেকার বিল্ডিং এটি। 150। তার মানে তখন প্রায় ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল। 2013-তে যদি আপনি খুবই করুণ অবস্থা ছিল। ওই প্লাস্টারগুলি ভরে পড়ছে, সিলিং থেকে প্লাস্টার ঝরে পড়ছে। তো দরজা জানলা ভেঙে আছে, পাশে শ্যাওলা টাওলা লেগে আছে, খুবই খারাপ অবস্থা। তো 2013-এ আমি ভাবলাম যে এখনই তো যেটা আমি করতে পারি সেটা হচ্ছে যে ওদের
একটা কম্পিউটার ল্যাব দরকার ছিল, কম্পিউটার টিচার, খুব ভালো কম্পিউটার টিচার ছিলেন, এনাফ কম্পিউটার ছিল না। তো ওখানে কম্পিউটার ল্যাব দিয়েছিলাম, ওদের বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি ল্যাব করে দিয়েছিলাম, আর ওদের ওই লাইব্রেরির। তারপরে আমি এই বিল্ডিং সংস্কার করার জন্য একজন যে কন্ট্রাক্টরের কাছ থেকে এস্টিমেট নিয়ে আমি গিয়েছিলাম, আমি বলে দিয়েছিলাম যে আমি এটা করে দিব। কম্পিউটার ল্যাবটাকে আপনি আপনার একক প্রচেষ্টায় করে দিয়েছিলেন? পরে বিল্ডিংটা আবার সম্মিলিতভাবে নাকি ওটাও? বিল্ডিংটা সম্পূর্ণ আমি যখন ফিরে গেলাম, যে আমার যারা পরিচিত আছে ওখানেতে, আমি তখন ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে থাকি, সানোসেতে। তখন আমি আমার পরিচিত বাঙালিদেরকে বললাম, দেখো এই অবস্থা আছে, এটা অবস্থা, এটা করা দরকার, এটা এত টাকা লাগবে। মানুষ দিয়েছিল, টাকা দিয়েছিল, অনেক টাকা দিয়েছিল। তো ওই আমাদের শুরু করতে গিয়ে সমস্যা হয়েছিল। সাংগঠনিক সংস্থা ওখানে যাদেরকে আমরা দিয়েছিলাম ওটা, তারপরে তো ওই সাংগঠনিক ওদের পাল্টে আরেকটা সংস্থার কাছে আমাদের যেতে হয়েছিল, সেটাও বাংলাদেশি নন প্রফিট। তারা ফাইনালি এই কাজটি করে দিয়েছে। এই হচ্ছে, তো আমি মনে করি যে যে কোনো ব্যক্তি যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসেছে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাদের লক্ষ্য রাখা দরকার। কারণ তার জীবনের পড়াশোনা করে তবে তো উপরে উঠেছে না, পড়াশোনার শুরু যেখানে হয়েছে সেখানে নজর দেওয়া দরকার। অনেক লোকই পারেন ইচ্ছা করলে করতে, এটা খুব একটা কঠিন কাজ না, উদ্যোগের ব্যাপার। আপনারা স্কুলটা যখন সংস্কার করলেন তখন কত টাকার প্রয়োজন হয়েছিল আপনাদের? প্রথমে তো আমাকে বলেছিল $45,000 লাগবে, কিন্তু ওই $45,000 হয়নি। কেন, অনেক কিছু যা ওরা ভেবেছিল এরকম হবে না, ওগুলি হয়েছিল। তো পরে $65,000। এই টাকাটা কি আপনার কমিউনিটি থেকে তুলেছিলেন? মানে সবাই স্কুলের ছাত্র না, না না, আপনারা উদ্যোগী আমার হয়ে উপর বিশ্বাস করে আমি বলেছি এই অবস্থায় আছে, এই অবস্থায় আছে, এটা আমার প্রাণের, তোমরা দাও, মানুষ দিয়েছি। আপনার সহপাঠী আর যারা ছিলেন তাদের কারোর সাথে কি আপনার যোগাযোগ হয়েছিল? না না, কাউকে আমি চিনতাম না। অর্থাৎ যারা আপনার আমাকে একক দিয়েছে, উদ্যোগেই তাহলে আপনার স্কুলের এই সংস্কারের কাজটা আপনি করেছেন? আপনার একক উদ্যোগেই তাহলে এই সংস্কারের কাজটা হয়েছে? একক উদ্যোগেই আপনি বলবেন যে হ্যাঁ করেছি। এর মধ্যে পয়সা দিয়েছেন বেশিরভাগই যারা বাঙালি প্রবাসী, যারা আমাকে চেনে, আমার কথা বিশ্বাস করে। আর অবাঙালিও কিছু দিয়েছেন, তারাও আমাকে চেনে, আমার কথায় বিশ্বাস করে। এখন স্কুলটি কয়তলা ভবন ওইখানে? এইটি যেটি আমি সংস্কার করেছি এটি একতলা, এবং আমি এটা 3টে উইং ছিল। এটা সেন্ট্রাল উইং, দুপাশে 2টো উইং ছিল, ইউশেপের মতো ছিল। ওই 2টো উইং আমি 2013 সালে আমি দেখেছিলাম যে উইং 2টো তখনও ছিল। আমি যখন 2014-এ ফিরে এসেছি তখন কিন্তু ওই দুপাশে উইং 2টো আর ছিল না, তখন এটা করা হয়েছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের আমরা স্কুলের অবকাঠামো যা দেখি বিভিন্ন জায়গায়, সেই সব স্কুলের অবকাঠামো দেখে আপনার কতখানি সংস্কার করা দরকার বলে মনে হয় সারা বাংলাদেশে? আমি সমস্ত সারা বাংলার কথা বলতে পারবো না, আমি অথবা যতটুকু আপনি দেখেছেন। আমি জানি না। আমি যেহেতু শেরপুরটা আমাকে ডাকে, আমার স্মৃতি নিয়ে আসে, আমি শেরপুরে গেছি। ওখানে এখন 5টা হাই স্কুল, আমি যখন পড়েছিলাম একটাই ছিল। তো ওগুলি নতুন বিল্ডিং, ওদের বিল্ডিংয়ের প্রয়োজন নাই, ওদের বিল্ডিংয়ের প্রয়োজন আছে মডার্ন টেকনোলজি। তো ধরে এটা তো সবার পয়সা দিয়ে করেছি, তো এটার ভিতরে মডার্ন টেকনোলজির জন্য আমি 3টে ল্যাব করে দিয়েছি। ওইগুলোতে হচ্ছে যে আপনি ইন্টারনেট ব্যবহার করে পড়াতে পারবেন, ছাত্ররা ওই বোর্ডে লিখে লিখে পড়াবার দরকার হবে না, কম্পিউটারের মাধ্যমে লিখবেন। বড় আপনার ফ্ল্যাট মানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ছাত্ররা এখানে পড়তে পারছে। 3টে করেছি। এটা আমাদের ফ্যামিলির টাকা। আর হচ্ছে ওখানে মুজিবুর রহমান মঞ্জু গার্লস হাই স্কুল আছে, ওখানে করে দিয়েছি 3টে রুম। আচ্ছা, ফুল এই যে মাল্টিমিডিয়া টেকনোলজি দিয়ে। কিন্তু ওদের করতে হলে পর টিচারদের নিজেদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে। ওনারা সবাই আপনার ওই ইন্টারনেট ব্যবহার করা বা হাইটেক ব্যবহার করা নাই, তো ওই ট্রেনিংয়ের ব্যবস্থা
করে দিয়েছি প্রত্যেকে। আপনি বলছিলেন যে আপনার যে শেরপুর স্কুলে একজন ভালো কম্পিউটার শিক্ষক ছিলেন, এখনো তিনি আছেন। তাহলে এই কাজে সাহায্য করেছেন আপনাদের? খুবই ভালো ভদ্রলোক, উনি খুব ভালো জানেন কম্পিউটার টিচার। এবং আমি তিনি আমি মাল্টিমিডিয়া proud, ব্যবহারে সাহায্য করেছেন আমি সবাইকে। প্রাউড যে এরকম একজন জ্ঞানী ব্যক্তি ওই স্কুলে পড়াচ্ছেন, উনি ছেড়ে অন্য কোথাও চলে যাননি। তো আপনি তো বাংলাদেশে পড়াশোনা করেছেন, পরে বাইরেও পড়িয়েছেন, হ্যাঁ। সেই সব অভিজ্ঞতা নিয়ে আপনার সঙ্গে আরেকটু আলোচনা করবো আমরা। আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে আপনি তো বাংলাদেশে থেকেছেন, বাংলাদেশে পড়াশোনা করেছেন, পরে বাংলাদেশের ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, বিদেশের ইউনিভার্সিটিতেও পড়িয়েছেন। তো আমাদের যদি ছোটদের শিক্ষা ব্যবস্থার, একটা শিশুদের শিক্ষা ব্যবস্থার কথা বলতে চাই, আপনি যে স্কুলটিতে পড়েছিলেন সেখানে আপনি বলছেন যে আপনি মাল্টিমিডিয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এইরকম শিশুদের স্কুলগুলিতে কি কি ধরনের সুযোগ থাকা দরকার? দেখেন, টেকনোলজি ইজ এ বিগ থিং। টেকনোলজি ছাড়া আপনি আগাতে পারবেন না। ওই টেকনোলজি যদি আপনি ওই প্রাইমারি স্কুলের মধ্যে নিয়ে যান, ওরা তো খেলনা হিসেবে ব্যবহার করবে, বড়রা ভয় করে ব্যবহার করে, পাশে ভেঙে যায়, বাচ্চাদের মধ্যে ওটা থাকে না। আপনি যদি ওই ছোট্টবেলা থেকে আপনি শিখিয়ে দেন, শিখবার সুযোগ দেন, তাহলে ওরাই একদিন লিডার হয়ে যাবে সামনে। আমি এই আপনার ক্যালিফোর্নিয়া স্কুলের কথা বলি। আমার ওখানে একটা প্রাইমারি স্কুলের সাথে আমার যোগাযোগ ছিল। ওখানে আপনার বিরাট বড় কম্পিউটার রুম, ভর্তি কম্পিউটার, ল্যাপটপ দিয়ে একদম ক্লাস 2 থেকে শুরু করে উপরে সবাই কম্পিউটার, প্রত্যেকের জন্য আলাদা প্রোগ্রাম আছে, কম্পিউটার টিচার আছে, এই লেভেল থেকে এই পর্যন্ত, ওই লেভেল থেকে ওই পর্যন্ত। কিন্তু ওখানে শেখানো হচ্ছে, এই জন্য শেখানো হচ্ছে যে তারা যদি আজকের যে এক্সিস্টিং টেকনোলজি তারা যদি না জানে, তাহলে কালকে তারা অবসোলেট হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি এখানে দেওয়া দরকার আছে। কিন্তু ধরেন বাংলাদেশে যদি সার্বিকভাবে আমাদের অর্থনৈতিক অবস্থা আমরা চিন্তা করি, আমাদের স্কুলগুলির অবস্থা চিন্তা করি, আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের যদি তাদের ট্রেনিংয়ের কথা চিন্তা করি, সেই বিবেচনায় বাংলাদেশের পক্ষে কি এটা সম্ভব? সম্ভব। আমি বলবো না যে শুধু গভর্নমেন্টই করে দিবে না, আমি বলবো যে আমাদের এখানে বাংলাদেশে এখন বহু বিত্তশালী লোক আছে, বহু আছে। দরকার একজনের উদ্যোগ নেওয়া, মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে বলা যে এটা করতে আসেন। আপনি যদি ঠিকমতো বোঝাতে পারেন, বিত্তশালী লোক আপনাকে দিয়েই দিবে। গভর্নমেন্টের পক্ষে এই এই এতগুলি স্কুল কলেজে অতগুলি কম্পিউটার, আপনি চিন্তা করেন যে এই আপনার মুজিবুর রহমান মঞ্জু গার্লস স্কুলে যে আমি দিয়েছি 20টা ল্যাপটপ দিয়েছি, 38,000 করে এক একটা। আপনি এবার প্রাইমারি স্কুলে এতগুলি চিন্তা করেন, তাহলে কতগুলি টাকার কথা আপনি ভাবছেন, তাই না? তো এখন গভর্নমেন্ট অন্য উন্নয়নের মধ্যেও তো তার টাকাগুলি যাবে, কতগুলি টাকা সে এখানে নিয়ে আসবে, তাই না? তো মানুষ পারে, মানুষে পারে। আমি কি করে পারি আপনি দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই ভদ্রলোক বাস করেন সান ফ্রান্সিসকোতে, সান ফ্রান্সিসকোতে বাস করেন। তিনি উপায় করেন অনেক, কিন্তু নিজে কোনো বাড়ি কেনেননি। তিনি ওই অ্যাপার্টমেন্ট ভাড়া করে ওখানে থাকেন, নিজে কোনো গাড়ি কেনেননি। তিনি ওই প্রাইভেট যে পাবলিক ট্রান্সপোর্ট সেটা ব্যবহার করেন, বা দরকার হলে আপনার ট্যাক্সি ভাড়া করে তিনি এদিক ওদিক যান। তার কথা হচ্ছে যে বাড়িটা যে আমি কিনবো, ওই বাড়িটা যে আমি পয়সা দিতে যাচ্ছি, এটা যখন ধারে তো কিনে, ক্যাশ দিয়ে তো কেউ কেনে না বাড়ি ওখানে। তা আপনি যখন ধার শোধ করছেন, তখন যে বাড়িটার দাম ছিল তার 3 গুণ আপনি দিয়ে দিচ্ছেন। এটা ইন্টারেস্টে ব্যাংক পাচ্ছে। আপনি গাড়িটা কিনছেন, গাড়িটার পিছনে পয়সা ঢালতে হবে তো মেনটেন্যান্সের জন্য, সেই পয়সা তো আপনার লাগছে না আপনি যদি ভাড়াতে যান না। এই যে টাকাটা রইল, এই যে টাকাটা আপনার বাঁচছে, সেই টাকাটা নিজের জন্য না রেখে দান করে দেয়। এই ধরেন গিয়ে আপনার স্ট্যানফোর্ড, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি সিস্টেম ইত্যাদি বড় বড় ইউনিভার্সিটির নাম করেন, সে মিলিয়নস ডলার, 50, 60, 70 মিলিয়ন দিয়ে দিচ্ছে। সে দিচ্ছে ওই কারণে তার নিজের প্রয়োজন যতটুকু, তারপর যে টাকাটা থাকছে সে রেখে দেয় না, সে দিয়ে দেয়। আমি বিশ্বাস করি ওই নীতিতে। আমি নিজেও ছোট্ট একটা বাড়িতে বাস করি, ছোট্ট, কোনো হাউকাও কিছু নাই, কিন্তু আমাদের জন্য ওই ছোট্ট বাড়িটা আমাদের জন্য যথেষ্ট।
আমার বছর 2 বছর পরে আমরা গাড়ি পাল্টাই না। একটা গাড়ির লাইফ শেষ হয়ে আসছে যখন, আপনাকে বেশি মেনটেনেন্স পয়সা লাগছে, তখন পারে আরেকটা কিনি। কিন্তু আমি হাউকাওয়ালা গাড়ি কিনি না, BMW হ্যান ত্যান আমি যাই না। আমি নিসান, হোন্ডা এসব গাড়ি কিনি। তো ফলে হচ্ছে কি যে ওই যে পয়সাটা বাঁচছে সেইটা আমি দান করি মানুষের উপকারের জন্য। তো এরকম বহু লোকই আছেন যারা যদি ওইভাবে দেখেন যে আপনি যেটা দিয়ে দিচ্ছেন সেইটাই আপনার থেকে যাচ্ছে, আপনি যেটা জমা রাখছেন সেটা অপচয় হবে, কারণ আপনার মনে হয় আমি এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি, কোনো মানে নেই। অর্থাৎ এলাকায় যারা বিত্তশালী আছে তারা যদি একটু এগিয়ে আসেন, সেই সাথে স্কুলের ম্যানেজিং কমিটি যারা আছেন তারাও যদি এই বিষয়গুলো আবার, কারণ আপনি একটি ল্যাপটপ দিলেন, হয়তো আপনি 20টি ল্যাপটপ দিয়েছেন, সেগুলো আবার মেনটেন্যান্সেরও ব্যাপার আছে। আবার একটি সময় যে সেগুলি হয়তো আবার পাল্টাতে হবে, নতুন ল্যাপটপ আর একটি কিনতে হবে, এই বিষয়গুলোর দিকেও তদারকি করতে হবে। আমি করেছি অলরেডি। আমি যাদের থেকে কম্পিউটার কিনেছি তাদের সাথে ওই শর্তেই কেনা হয়েছে যে ওরা ওটা ঠিক করে দিবে। আর ডিনেট, যেটা আপনার ইন্টারনেট প্রোভাইড না, ডিনেট হচ্ছে একটা আপনার নন প্রফিট অর্গানাইজেশন বাংলাদেশি, তাদের মাধ্যমে এটা ওখানে করানো হচ্ছে। আচ্ছা, তাদের দায়িত্ব হবে ওটা যে দেখা। এবং আমরা জানি যে টেকনোলজি তো চেঞ্জ হয়ে যায়, তাই না? একটা সময় আসবে যে আজকে যেটা মোস্ট মডার্ন, কালকে সেটা অবসোলেট। ওখানে ও যদি তেমনটা হয় আমরা চেঞ্জ করে দিব, সেটা সে ব্যবস্থা আমার করা আছে। সুতরাং কোনো অসুবিধা নাই এটার। এবং কিন্তু আমি বলবো কোনো এক ব্যক্তিকে উদ্যোগ নিতে হবে, তার হয়তো সঙ্গতি নাই, সে যদি উদ্যোগ নেয়, রাইট জায়গায় পৌঁছায়, রাইটভাবে বলে, তাহলে টাকা দেওয়ার লোকের অভাব নাই, বহু টাকা আছে মানুষের কাছে। আপনার সামনের দিনে আর কোনো করার উদ্যোগ কি আছে আপনার? হ্যাঁ আছে। ওই যে শেরপুরের স্কুলে যে 5টা স্কুল, হাই স্কুল আছে ওখানে, 5টার মধ্যে 2টো হাই স্কুলে তো আমার ওই মডার্ন টেকনোলজি ব্যবস্থা করেছে, ওখানে আরও আছে, ওগুলোতে আমার করার ইচ্ছা আছে। একটা স্বপ্ন নিয়ে স্বপ্নটা হচ্ছে কি যে মানুষকে যদি আপনি মানে মডার্ন টেকনোলজি দিয়ে দিতে পারেন তাহলে সে নিজে কিছু একটা করতে পারবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে মনে করেন যে US, কানাডা কাস্টমার সার্ভিস যখন কল করতে হয় তখন কিন্তু ওই কলটা ওই আমেরিকার কোনো জায়গায় হয় না, এটা হয় ইন্ডিয়াতে আসে, নাহলে ফিলিপাইনে যায়। বাংলাদেশ কেন পায় না? বাংলাদেশের চিপেস্ট লেবার দিতে পারে, বাংলাদেশ পারে না কেন? না, ম্যান পাওয়ার নাই। তো ম্যান পাওয়ার যখন নাই তখন ম্যান পাওয়ার তৈরি করা যায়। এই যে 2টো করে ল্যাব, 2টো কম্পিউটার ল্যাব ছাড়াও 2টো মডার্ন টেকনোলজি ল্যাব যে করে দিয়েছি, ওর মধ্যে যন্ত্রপাতি বসানো আছে যে ডিস্টেন্ট টিচিংয়ের জন্যে। হয়তো আমেরিকা একজন বসে আছে, সে ক্লাস দিচ্ছে, ওখানে যারা বসে আছে ক্লাসটা নিচ্ছে, টিচারকে দেখছে, টিচার ওদেরকে দেখছে, ওই টেকনোলজি বসানো আছে ওখানে। এবং ওইখানকার একটা স্কুলের সাথে আমি অলরেডি, US-এর একটা স্কুলের সাথে অলরেডি কন্ট্রাক্ট করা আছে যে তারা ইংলিশ শেখাবে এখানে। এইখানকার হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসকে বলা আছে যে আপনারা শুরু করেন, তো আপনার এই যে ডিস্টেন্স টিচিং তো একদিনে হবে না। আপনি যদি ডিস্টেন্স টিচিং মানে ব্যবহার করে অভ্যস্ত না হন, তাহলে আপনার কাছে যখন আসছে আপনি এটা কী হচ্ছে, আপনি ভুল করে ফেলবেন। সেই জন্য ওদেরকে এই ডিনেটের মাধ্যমে 15 মিনিট, 10 মিনিট, 20 মিনিট করে ডিস্টেন্স টিচিং করানো হবে। যখন ওরা অভ্যস্ত হয়ে যাবে এবং ওইখানে 2-3টে টিচার যাদেরকে ট্রেনিং দেওয়া হবে যে ডিস্টেন্স টিচিং যখন হচ্ছে তখন গ্লিচ হবে, গ্লিচটা কী করে সামলাতে হয়, এইটাও ট্রেনিং যখন হয়ে যাবে তখন ওখান থেকে যখন ইংলিশ পড়াবে, আমি বলেছি যে হাই স্কুল তো 6 থেকে 6 গ্রেডের জিপটা তখন একটুখানি শক্ত হয়ে আসছে, 4th গ্রেড 5th গ্রেড থেকে শুরু করেন, তাহলে পারফেক্ট আমেরিকান উচ্চারণ করবে, তারা পারফেক্ট ইংলিশ লেখা পড়া শিখবে। সেইটা যদি শেখে তাহলে আপনার ম্যান পাওয়ার তৈরি হয়ে গেল। এইবার আপনি কল সেন্টার করেন, আর কল সেন্টার ব্যবসা করার জন্য তো বাঙালিদের হাতে পয়সার অভাব নাই, তো বহু লোকের কাছে আছে। এখন আমি যদি ওই 5টা স্কুল থেকে ম্যান পাওয়ার তৈরি করে দিতে পারি, আমি তো যন্ত্রপাতি দিতে পারবো। আমি তো যন্ত্রপাতি তো মানুষ করে দেবে না, যন্ত্রপাতি ব্যবহার করে ওখানকার টিচাররা ওই ম্যান পাওয়ার তৈরি করে দিবেন। সেইটা যদি হয়
তাহলে আমি ওই আশায় করছি এগুলি যে একদিন ওইটা হবে, তাহলে শেরপুর ওই ম্যান পাওয়ারটা সাপ্লাই করতে পারে। কিন্তু এই কাজগুলি করতে যে প্রশাসনিক কোনো ধরনের বাধার কি সম্মুখীন হন বা কোনো ধরনের? দেখেন, যখন চেঞ্জ করেন না, মানুষ চেঞ্জটা পছন্দ করে না, এই স্বাভাবিক। তো বাধা আসবে না এমনটা নয়, এবং বাধা আসলে সেই বাধাটা কি করে সমাধান হবে সেটা বার করতে হবে। সমস্যার সমাধান হবেই, আমাদের দায়িত্বই তো সমস্যা, জীবনই সমস্যা আসবে। আপনি কি এখন স্থায়ীভাবে বাংলাদেশে থাকছেন নাকি? না, আমি যাতায়াত করব, কারণ আমি এখানে থাকলে ওইখানকার কানেকশনটা হবে না। আর এখানে যে আছেন আমারই খুব ঘনিষ্ঠ আমার আত্মীয়, তিনি ওখানে আমার হয়ে উনি এখানে দেখবেন, এবং ওনারা যদি আমাকে এখানে এইভাবে সাহায্য না করতেন তাহলে আমি ওইখান থেকে বসে এগুলি একদিনে করা সম্ভব হতো না। মোল্লা ফজলুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যে উদ্যোগটি নিয়েছেন সেটি নিঃসন্দেহে আমাদের অনেক বড় আশার একটি জায়গা, এবং আপনি যে স্বপ্ন নিয়ে করছেন আমরা চাইব যে সেই স্বপ্ন সফল হবে। একই সাথে সারা বাংলাদেশে বিভিন্ন স্কুল থেকে যেসব শিক্ষার্থীরা বের হয়ে গেছেন তারা তাদের স্কুলের খবর রাখবে, এবং তাদের স্কুলের প্রয়োজন হলে তারা সেখানেও তাদের যতটুকু সামর্থ্য ততটুকু অনুযায়ী সহযোগিতা করবে, এবং প্রয়োজনে অন্যদের সহযোগিতা যেমন আপনি নিয়েছেন সেভাবেও একটি এলাকাকে, একটি স্কুলকে আমরা পাল্টে দিতে পারি। আপনার এই উদ্যোগের জন্য আপনাকে সাধুবাদ জানাই। থ্যাংক ইউ, মেলা ব্লেস ইউ। ভবিষ্যতে হয়তো আপনার সঙ্গে আরও কথা হবে এরকম ভালো কাজ নিয়ে। আশার বাংলাদেশে কোনো একটা সময় আবারও হয়তো আপনাকে আমরা পাবো। থ্যাংক ইউ। এই ছিল আজকের আশার বাংলাদেশে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য।